তুলির এক মহা জ্বালা হয়েছে। কদিন ধরেই স্কুল থেকে বাড়ি ফিরতে হচ্ছে একটা ঘুর পথ দিয়ে। এতে প্রায় 10-15 মিনিট দেরি হয়ে যাচ্ছে ওর বাড়ি ফিরতে। স্কুল থেকে বাড়ি ফেরার সোজা পথটা দিয়ে দূরত্ব 5 মিনিটের। এই রাস্তাটা একটু নির্জন, তবে রাস্তাটায় তেমন ভয়ের কিছু নেই। সমস্যাটা অন্য জায়গায়। ওই রাস্তার বারোয়ারিতলার শিব মন্দিরে এক মাঝবয়সী পাগলা জুটেছে কোথা থেকে। প্রথম কদিন তুলি লক্ষ্য করেছে, তুলিকে আসতে দেখলে তুলির দিকে পাগলাটা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন তুলির বড় হাসি পেত, এক সময় ফিক করে হেসেও ফেলত। কিরে বাবা, বুড়ো বয়সে ভীমরতি? একদিন ওর সঙ্গে ছিল ওর সহপাঠী রমাও। পাগলা বুড়োটির ওই দশা দেখে বলে ফেলল, কিরে, লোকটা তোকে অমন করে দেখছে কেন রে? ও ছাড় তো, ও রোজই দেখে। বুড়োর ভীমরতি হয়েছে। ভীমরতি নাকি তোর রূপে পাগল হয়েছে, তোর প্রেমে পড়েছে। তুলি একথায় বিরক্ত প্রকাশ করে। তুলি এখন নবম শ্রেণীতে পড়ে, নতুন শাড়ি পরতে শিখেছে। ওর মুখখানি দেখে সবাই বলে একদম মায়ের মুখখানা বসানো। পথে যেতে যেতে ওকে ব্যস্ত থাকতে হয় শাড়ি সামলাতে। শাড়ির সব সামলানো গেলেও বেসামাল হয়ে পড়ে ওর অবাধ্য আঁচল নিয়ে। নবযৌবনের জোয়ারে ভেসে বেড়াতে চায় তার শাড়ির আঁচল, আর তার মধ্যে এই 50 ছুঁই ছুঁই লোকটা ওকে অপ্রস্তুতে ফেলে দেয়। মাথার চুল কাঁধ ছাড়িয়ে নামতে চায়। দাড়ি গোঁফ আপন মনে অযত্নে বেড়ে চলেছে। চুল দাড়ি অর্ধেকের বেশি পাকা, বাকি অর্ধেক লালচে। গায়ের রং একসময় খুব পরিষ্কার ছিল, তা বোঝা যায়। এখন তা তামাটে। একটা নোংরা পাঞ্জাবি ও একটা নোংরা পাজামা পরা। তুলি আজ প্রায় মাসখানেক দেখছে ওই একই রকমের। লোকটার চালচুলো কিছুই আছে কি না সে বিষয়ে সন্দেহ হয় তুলির। কারণ তুলি 10:30টার সময় যখন স্কুলে যায়, তখন লোকটাকে যেখানে দেখে 4:30টায় বাড়ি ফেরার সময়ও ওই একই জায়গায় দেখা হয় লোকটার সঙ্গে। কি খায়, কোথায় থাকে ভগবান জানে। মাঝে মাঝে খুব রাগ হয় তুলির। সেদিন তুলি খুব ভয় পেয়ে গিয়েছিল। তুলি রোজকার মতো সেদিনও একা স্কুলে যাচ্ছিল। লোকটাও তার প্রতিদিনের অভ্যাস মতো তুলিকে দেখছিল দু চোখ ভরে। হঠাৎ লোকটা এগিয়ে ভালো করে দেখতে লাগলো তুলিকে। তুমি কে? তুমি তুমি আমার সেই প্রথম ভালোবাসা? তুমি আমার হারিয়ে যাওয়া ভালোবাসা? তুমি কোথায় ছিলে? তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? এসো। তুলিকে প্রায় জড়িয়ে ধরতে গিয়েছিল। তুলি কোনো রকমের পাশ কাটিয়ে রক্ষা পেয়েছিল। ভয়ে ওর পা জড়িয়ে যাচ্ছিল। দরদর করে ঘেমে স্নান করে গিয়েছিল ও। পথটা যেন কত লম্বা মনে হচ্ছিল ওর কাছে। পিছন ফিরে দেখার সাহসও হয়নি ওর। তবে মনে হচ্ছিল লোকটা কিছুটা পথ তার পিছু পিছু ধাওয়া করেছিল। শোনো শোনো, যেও না, হারিয়ে যেও না। তারপর থেকে তুলি আজ প্রায় দিন 7 হলো ওই পথ দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে। বাড়িতে মাকে বলবে বলবে করে বলতে সাহস হয় না। তাছাড়া কীই বা মাকে বলবে? মা শুনেই বা কী ভাববে? তুলির দাদু খুব বদরাগী। বয়স 60-এর গোড়ায় হলেও এখনও বেশ তেজস্বী। শোনা যায় তার দাপটে 3 পাড়ার লোক ততস্থ থাকত। কথাগুলি যদি দাদুর কানে যায়, দাদু হয়তো লোকটাকে খুনই করে ফেলবে। তুলি বালিগঞ্জে থাকত। এখনও পৈতৃক বাড়ি আছে বালিগঞ্জে। তুলির বাবা কেন্দ্রীয় আইন মন্ত্রকে চাকরি করে। এতদিন কখনো কিরণশঙ্কর সরণি, কখনো ক্যামাক স্ট্রিটে অফিস করতেন। কিন্তু ইদানিং একটা প্রমোশন পেয়ে দিল্লি যেতে হয়েছে। সেখানে অন্তত 5 বছর থাকতে হবে। তারপরে বদলির আবেদন করে কলকাতায় ফেরার চেষ্টা করা যেতে পারে। এদিকে ফাঁকা বাড়িতে তুলি আর ওর মাকে রেখে যাওয়াটাও সমস্যা। আবার তুলির পড়াশুনোটার জন্যে দিল্লি নিয়ে যাওয়াও সমস্যা। এই উভয় সংকট সমাধান করলেন তুলির দাদু। তিনি তার আদরের একমাত্র কন্যা আর অতি আদরের নাতনিকে নিয়ে এলেন তার বাড়িতে। তুলির একমাত্র মামা সপরিবারে থাকে
খড়গপুরে, মাঝে মাঝে আসে কলকাতায় বাবার কাছে। এখানে স্কুলে এসে ভর্তি হতে কোনো সমস্যাই হয়নি তুলির, কারণ তুলি ভালো ছাত্রী। আর তাছাড়াও তুলির মাও ওই স্কুলেরই ছাত্রী ছিলেন। তুলির দাদু দুলালবাবু হলেন স্কুলের প্রাক্তন পরিচালন সমিতির সভাপতি। আজ তুলির সাথে তার মা কবিতাও স্কুলে যাবে। সেদিন যখন তুলি স্কুল থেকে বাড়ি যাচ্ছিল, তখন আবার ওই লোকটা ওকে ধরেছিল। লোকটা প্রায় জোর করে হাত ধরে ওকে বাড়ি নিয়ে গিয়েছিল। সেদিন তুলি লোকটার বাড়িটা দেখেছিল। বারোয়ারিতলা শিব মন্দিরের পাশেই একটা ছোট্ট ঘর, জানলাটা বেশ বড়। তুলি ঘরের সামনে গিয়ে অবাক হয়ে গিয়েছিল। আশ্চর্য, সারা ঘরে অনেক ছবি এঁকে এঁকে টাঙিয়ে রেখেছে, আর প্রত্যেকটাই তার ছবি। তার স্কুলের শাড়ি পরা ছবিটাও বেশ সুন্দর। অবাক হয়ে যায় তুলি। তবে কি সত্যিই লোকটা তার প্রেমে পড়েছে? রমার মুখের কথাটাই কি তবে ঠিক? দৌড়ে পালিয়ে এসেছিল তুলি। বাড়ি ফিরতে সেদিন দেরি হয়েছিল তুলির, তাই ওর মার কাছে খুব বকুনি খেয়েছিল ও। পরে রাতে মার পাশে শুয়ে শুয়ে এতদিনের চেপে রাখা সব কথা চুপি চুপি বলে দিয়েছিল তুলি। এতদিন পর মাকে সব বলতে পেরে নিজেকে বেশ হালকা লাগছিল তুলির। মেয়ের কাছে সেদিন সব কথা শুনে কবিতা সরজমিনে ঘটনাটা দেখতে চলেছে আজ মেয়ের সঙ্গে। সে আজ যথেষ্ট পরিণত। তাছাড়া এ পাড়া এই স্কুলের পথ তার কাছে নতুন নয়। বারোয়ারিতলা যত এগিয়ে আসছে তুলির তত ভয় করতে থাকছে। দূর থেকে দেখা যাচ্ছে। তুমি এগিয়ে যাও, কবিতা তার মেয়ে তুলিকে বলল। তুলি দেখল তার মার কঠিন মূর্তি কেমন করুণ হয়ে উঠেছে। চোখ দুটো ছলছল করছে। লোকটা দ্রুত পায়ে এগিয়ে এলো। তুমি এসেছো? তুমি এসেছো কবিতা? আমার কবিতা, কতদিন পর তোমায় দেখলাম। লোকটার পাগলামো বেড়ে গেল কবিতাকে দেখে। ও দীপদা, তুমি? কিন্তু এ কী দশা তোমার? এটা তোমার মেয়ে বুঝি? তুলির দিকে এগিয়ে বলল। ঠিক আমার সেই তুমি, তোমার মুখখানা। তুলি অবাক হয়ে যায়। আশ্চর্য, মা লোকটার ঘরের দিকে যাচ্ছে কেন? মা ওর ঘর চিনল কিভাবে? দেখো, তুমি আমায় ছেড়ে চলে গেলেও আমি তোমায় ছাড়িনি। আমার সারা ঘরময় তুমি। ঘরের দরজা খুলে দিয়ে কবিতাকে দেখালো তার সযত্নে আঁকা ছবিগুলো। কবিতা, তোমার স্বামী ভালো আছেন? তুমি সুখে আছো তো? মাথা নাড়ে কবিতা। কিন্তু তোমার কি দশা? তোমার সংসার? তুমি তো আমাকে বাঁধন ছিঁড়ে ছুটি দিয়ে দিয়েছ। এই বিশাল সংসার আমার সংসার, আর এই সংসারে শুধু আছো তুমি আর এই তোমার ছবি। কবিতা এক বুক কান্না নিয়ে বাড়ি ফিরে গেল। কবিতার চোখটা ছলছল করছে। বিছনার উপর বসে জানলা দিয়ে সোজা বাইরের দিকে চেয়ে আছে। কি দেখছে, কি ভাবছে নিজেও জানে না। মা, লোকটাকে? তুলি মাকে জিজ্ঞাসা করে। তুমি শুয়ে পড়ো। মা, তুমি না আমায় বলেছিলে মেয়ে বড় হলে বন্ধু হয়? আমিও তো তোমার বন্ধু মা। তুমি আমায় তোমার সব কথা বলবে না? কবিতার গলা জড়িয়ে ধরে তুলি। আমি তখন তোর মতো 9 উঠেছি। ফ্রক ছেড়ে শাড়ি পরে স্কুলে যাই। ওই বারোয়ারিতলায় বসে থাকতো এক সৌম্য শান্ত যুবক। বয়স 22 কি 24 হবে। টিকালো নাক, খোলা আকাশের মতো চোখ, গৌর বর্ণ। ওই শিব মন্দিরের পাশে স্ট্যান্ডে কাগজ ফেলে ছবি আঁকে। হঠাৎ একদিন দেখি আমার ছবি আঁকছে। আমি সোজা আক্রমণ করি। আপনার তো সাহস কম না? আমায় না জানিয়ে আমার ছবি আঁকছেন? ও, এটা বুঝি তোমার ছবি? আসলে জানো, ছবিটা সব আঁকা হয়ে গিয়েছিল। মুখখানা কিভাবে আঁকবো ভাবতে ভাবতে তোমার মুখখানা দেখলাম। বেমালুম বলে গেল সেই ছেলেটি। আমিও কেমন যেন হয়ে গেলাম। ওর কথায় আমার সমস্ত রাগ যেন উবে গেল। এক সময় এমন হয়ে গেল আমি নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে বিভিন্ন রকম ভঙ্গিমায় ছবি আঁকতে সাহায্য করতাম। তারপর সীমানা ছাড়িয়ে কখনো ভিক্টোরিয়া, কখনো বা বিই গার্ডেনে চলে যেতাম। ওর সাথে চলতে চলতে কবে থেকে যেন স্বপ্ন দেখতে শুরু করলাম। ভালোবাসার ময়ূরপঙ্খীতে দুজনে ভেসে বেড়াতে লাগলাম। ইতিমধ্যে দীপদা মানে সুদীপ বোস আর্ট কলেজ থেকে পাশ করে কি একটা চাকরি পেয়েছে। আমি বিএ ফাইনাল দেব।
হঠাৎ একদিন তোমার দাদুর কড়া নজরে পড়লাম। দীপকে খুব অপমান করে পাড়াছাড়া করেছিল তোমার দাদু। আমার বাড়ি থেকে বেরোনোই শুধু বন্ধ হলো না, তোমার দাদুর এতই জেদ যে আমার বিএ ফাইনাল পরীক্ষাটাও দিতে দিল না, বন্ধ করে দিল আমার পড়াশুনো। সেই ঘটনার 1 মাসের মাথায় তোমার বাবার সাথে আমার বিয়ে ঠিক হলো। মেয়েদের জীবন, মুখ বুজে সব মেনে তোমার বাবার সাথে ঘর বাঁধলাম। প্রথম প্রথম সরে থাকতাম। তোমার বাবার নিষ্পাপ সরল মুখখানা দেখে মনে হতো ও তো আমার এ পরিণতির জন্য দায়ী নয়। তবে কেন ওকে শাস্তি দেব? তোমার বাবার মধ্যে দীপকে খুঁজতে খুঁজতে তোমায় পেলাম। তুমি আমার জীবনে সব ভুলিয়ে নতুন আনন্দের সাগরে ডুবিয়ে দিলে। আজ আবার তোমার মধ্যে অনেক দিন পর দীপকে পেলাম। ও, আমি ছবিগুলো দেখে ভেবেছিলাম ওগুলো আমার ছবি, কিন্তু প্রতিটি ছবির চিবুকে তিল আছে, সেটা তোমার মুখেই আছে। এগুলি তবে তোমারই ছবি, তাই না মা? মায়ের চোখ মুছিয়ে দিতে দিতে তুলি বলে চলে। ভালোবাসা খুব দুঃখ দেয়, তাই না মা? তুলিকে জড়িয়ে ধরে কবিতা ফুঁপিয়ে কেঁদে ওঠে। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।